এত দেরি করলি যে? চাইলেই পাওয়া যায়, দামি জিনিসকে এত সস্তা করা নিজেকেই ঠকানো। মিলনকে সুন্দর করতে হয়, ইচ্ছাকৃত বাধায়, তাই এই দেরি। তোমাকে দেখে তা মনে হচ্ছে না। তোমাকে দেখে তা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কোন এক অনিচ্ছাকৃত বাধায় পড়ে শ্রীমতীর মন উতলা হয়ে বলছিল, পাখি যদি হूं পিয়া পাশে উড়ে যাও, সব দুঃখ कहूं তারি পাশে। তোমাদের জন্য কাব্য নয়, তোমাদের জন্য আদর্শ আর কঠিন বাস্তব। কাব্য জগতে তোমরাই একমাত্র অধীশ্বরী, তাই না? হ্যাঁ, বিধির তাই বিধান। বেশ, মানলাম। নমুনা পেশ করো। আসছে না। পরিবেশটা যদিও মোটামুটি মন্দ নয়, কিন্তু অনুকূল আবহাওয়া না হলে বলি কি করে? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর। কি হলো? না, কিছু না। বর্ষার কথা মনে পড়লে কলকাতা আমার একটু ভালো লাগে না। মন চলে যায় পল্লী গ্রামে। নিঃশ্বাসে ভেসে আসে সত্য ভেজা মাটির গন্ধ। তুমি কখনো পল্লীগ্রামে গিয়েছো? না, সে সৌভাগ্য আমার হয়নি। যদি কখনো যাও আর দেখো ওখানকার বাস্তবের সঙ্গে তোমার কল্পনার আকাশ পাতাল তফাৎ, তখন হয়তো তোমার সব কাব্য শুকিয়ে যাবে। কখনো না। মাধুরীর সূক্ষ্ম আবরণী রুক্ষ বাস্তবকেও আমি রমণীয় করে তুলতে পারবো, কিন্তু তুমি হয়তো বাস্তবের সংঘাতে পিছিয়ে পড়বে। তুমি পাশে থাকলে আমি মৃত্যুকেও হাসিমুখে বরণ করতে পারি, কিন্তু when I'm dead, my dearest, sing no sad songs for me. Plant thou no roses at my head, nor shady cypress tree. চুপ করো, এসব হাহুতা শুনতে ভালো লাগে না। কবি কিন্তু বলেছেন, our sweetest songs are those that tell of saddest thought. আর আমাদের কবি বলেছেন, জগতে আনন্দ যুগকে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। দাঁড়াবেন নাকি বাবু লৌকতে? চলো বেরিয়ে আস। আমার ভয় লাগে। ভয় কিসের? আমি তো রয়েছে, এসো। মনে নেই তুমি না একবার ডুবে গিয়েছিলে? সুরেশ বাবু যদি তখন না থাকতো? তোমাকে ভরা ডুবে থেকে বাঁচাতে আমি একাই যথেষ্ট, এসো। করতে যাচ্ছিস রে সুরেশ? মহিমের মেস থেকে। এত উত্তেজিত হবার কি আছে? জানো মহিমের কীর্তি কি? উনি বিবাহ করবার জন্য পাগল হয়ে উঠেছেন। ও তা বেশ তো, তুমি একটা দেখে শুনে কর, এতে হিংসুটিমি করবার কি আছে? মহিমের কোনো দোষটাই তো তোমার চোখে পড়ে না, তাই যত আজে বাজে কথা বলছো। মহিমের অপরাধটা কি বল? অনেক। শুধু এইটুকু জেনে রাখো যে তিনি একদম মেয়ের পাল্লায় পড়েছেন। তাই নাকি? হ্যাঁ, আবার মেস বদল করেছে। যেখানেই থাক না কেন আমি তাকে খুঁজে বার করছি। মহিম থাকে এখানে? ওই ওপরে দেখুন। মহিম, মহিম আছো নাকি? সুরেশ যে, এসো এসো। সন্ধান পেলে কি করে? এমন কদর্য বাড়িতে। তোমার আগেকার মেসটা অনেক ভালো ছিল। তুমি আমার গ্রামের বাড়িতে দেখোনি, দেখলে বুঝতে আমার এখানে থাকতে একটু কষ্ট হচ্ছে না। তা কষ্ট করবার দরকারটা কি? আমার কাছে গাড়ি আছে, চলো জিনিসপত্র গুছিয়ে আমার বাড়িতে চল। পাগলামি করো না সুরেশ। পাগলামি? আমার কোনো কথা কি শুনতে নেই? মেডিকেল কলেজে ভর্তি হতে বলেছিলাম, বললে সঙ্গতে নেই, ল পড়বো। আমার টাকা নিয়ে পড়লে আমার বাড়িতে থাকলে কি তোমার অপমান হতো? দেখো সুরেশ, তুমি আমার বন্ধু, একটুখানি দেহের আরামের জন্য এই বস্তুটি খুঁজে বসবো? বন্ধুত্ব জিনিসটা তোমার একলার নয় মহিম, আর তা যাতে আমারও খোয়া না যায় তাই এত দূর ছুটে আসতে হয়েছে। মানে?
ছি 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 মহিম, শেষ একটা ব্রাহ্ম মেয়ের কাছে ধরা দিলে। কি আছে ওদের মধ্যে? শুকনো কাঠপালা চেহারা, বই মুখস্থ করে করে দেহের কোথাও এক ফোঁটা রক্ত নেই, আর গলার স্বরটা পর্যন্ত এমন চিঁচি করে যা শুনলে গা পিত্তি চলে যায়। যা বলেছে সুরেশ। দেখো মহিম, ঠাট্টা করো গে তোমার পাড়া গায়ের লোকদের, যারা জীবনে কোনোদিন ব্রাহ্ম মেয়ে চোখে দেখেনি। আমাদের বাড়ি পাড়া গায়ে নয়, আমরা অত সহজে বলি। আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ, তোমাদের শহরের লোকদের ভোলাবার আমার কোনো দুরভিসন্ধি নেই। আমি তাকে আমাদের পাড়া গায়ে নিয়ে গিয়ে রাখবো, তাতে তোমার আপত্তি নেই তো? আপত্তি নেই? শত সহস্র কোটি আপত্তি আছে। তুমি একজন হিন্দু সন্তান হয়ে একটা ব্রাহ্ম মেয়ের মোহে জাত খোয়াবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আচ্ছা সুরেশ, তুমি তো ভগবান পর্যন্ত মানো না। জানেই তা মানি নে। তাহলে আমি ব্রাহ্ম মেয়ে বিয়ে করি কি হিন্দু, তাতে তোমার কি এসে যায়? ও, তাহলে তুমি কেদার মুখুজ্জেকে কথা দিয়েছো? না, কথা যাকে বলে তা আমি এখনো দিইনি। তাহলে তো না। বাচ্চা গেছে, তবে চুপ করে বসে থাকো, আমি এই মাসের মধ্যেই তোমার বিয়ে দিয়ে দেবো। তা আমি যে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছি, এই কথা তোমায় কে বললে? আর দেখো সুরেশ, তুমিও চুপ করে বসে থাকো। আর কোথাও বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? ওই স্ত্রীলোকটিকে ভালোবেসেছো? আশ্চর্য নয়, কিন্তু ভদ্রমহিলা সম্বন্ধে সম্ভ্রমের সঙ্গে কথা বলো সুরেশ। ভদ্র মহিলাটির বয়স কত জিজ্ঞেস করতে পারি কি? জানি না। 20, 30, 40 কি আরো বেশি? কিছুই জানো না? না। ফাঁদে যখন ফেলেছেন তখন নিতান্ত কচি হবেন অনুমান করা বোধহয় সঙ্গত হবে না। না, তোমার পক্ষে কিছুই অসঙ্গত নয় সুরেশ। আমার কাজ আছে, আমি চললাম। কিন্তু এতকাল পরে যার জন্য তুমি আমাকে পরিত্যাগ করছো মহিম, তাকে নিয়ে জীবনে সুখী হবে যদি জানতাম, তাহলে আমার কোনো দুঃখ ছিল না। তাকে নিয়ে সুখী না হতে পারি, কিন্তু তোমাকে ত্যাগ করবো কেমন করে জানলে? তুমি করো বা না করো, আমি করব। কেন? আমি তোমার ব্রাহ্মবন্ধু হতে পারতাম। কোনো ব্রাহ্মবন্ধু আমার নেই, আমি তাতে দু চক্ষে দেখতে পারি না। বেশ, তাহলে এখন কি করতে বলো? ওই যুবতীটির মোহ তোমাকে কাটাতে হবে। অন্তত 1 মাস দেখা করতে পারবে না। কিন্তু তাতেও যদি না কাটে, মোহের বড় আরো কিছু থাকে। অত কথা আমি বুঝি না মহিম। যে প্রাণ ওই স্ত্রীলোকটিকে দিয়ে তুমি ধন্য হয়েছো, সে প্রাণ আজ থাকতো কোথায় যদি দুবার নিজের প্রাণ তুচ্ছ করে এই সুরেশ বাণিজ্য তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে না আনতো? শোনো মহিম, 1 মাস তুমি আমাকে দাও। সামনের রোববার আমি আবার আসবো। বাই। মহিমের সঙ্গে কি আপনার কন্যার বিবাহ স্থির হয়ে গেছে? হ্যাঁ, একরকম স্থিরই বলা যেতে পারে। কিন্তু মহিম আপনাদের সমাজভুক্ত নয়, তা সত্ত্বেও বিবাহ দেবেন? দেখুন, আলোচনা আর অগ্রসর হওয়ার পূর্বে মহাশয়ের নাম ধাম পরিচয়টা বিলক্ষণ। আমার নাম সুরেশ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার। গাড়ি বাড়ি জমিদারি ব্যাংকে টাকা কোনো কিছুরই অভাব নেই। অভাবের মধ্যে একটি স্ত্রী, কারণ বিবাহ করিনি। আর ফ্যামিলি, আমার বুড়ি পিসি। আরো বিশদ কিছু? না না থাক, কি বলছিলেন বলুন। বলছিলাম মহিমের কিরকম সঙ্গতি, স্ত্রী পুত্র প্রতিপালন করবার যোগ্যতা তার আছে কিনা, পাড়া গায়ের বিরুদ্ধে হিন্দু সমাজের মধ্যে ভাঙা মেটে বাড়িতে আপনার কন্যা বাস করতে পারবেন কিনা, আর না পারলে মহিম কি উপায় অবলম্বন করবে, এসব ভেবে রেখেছেন কি? না, আমি এসব কিছুই শুনিনি। মহিম তো আমাকে কিছু বলেনি। অবশ্য আপনার কন্যার বিষয়ে আপনি চিন্তা করবেন, কিন্তু আমার পরম বন্ধু যে এই দায়িত্ব কাঁধে নিয়ে চিরদিন অসহ্য বারে জীবন মৃত হয়ে থাকবে, এ আমি কোনো মতেই ঘটতে দিতে পারি না। বলেন কি সুরেশ বাবু? বাবা, এসো মা অচলা, ইনি আমাদের মহিমের পরম বন্ধু। ও সুরেশ বাবু? হ্যাঁ, তুমি ওকে চেনো নাকি? না দেখলেও উনি আমার বিশেষ পরিচিত। নমস্কার। এ তোমার ভারী অন্যায় বাবা, একে তুমি নিচে বসিয়ে রেখেছ। আসো, ওপরে আসো। আপনার বন্ধুর মুখ থেকে আপনার বিষয়ে এত কথা শুনেছি যে আপনাকে চিনতে আমার এতটুকু দেরি হয়। ঠিক কিনা বলুন? তাই তো দেখছি। আপনি বসুন, আপনার জন্য চা নিয়ে আসি।
মহিমের ব্যাপারটা শুনেছো মা? আরে আমরা কোথায় ভেবে অস্থির হচ্ছি যে মহিম এতদিন আসছে না কেন। ওই শোনো, পরম বন্ধু বলেই নিজে কষ্ট করে এসেছেন জানাতে, নইলে কি হতো বলো তো মা? আরে কে জানতো যে মানুষটা এত বিশ্বাসঘাতক, এমন মিথ্যেবাদী? আরে গ্রামে তার একখানা মাত্র ভাঙা মেটে বাড়ি, তো সে তোমায় খাওয়াবে কি? আরে তার নিজেরই তো মোটা ভাত কাপড়ের সংস্থান নেই। উফ, কি ভয়ঙ্কর! এইরকম মানুষের ভেতরে এত বিষ থাকতে পারে? বছর দুই আগে সমাজের ছেলেটির কথায় ব্যবহারে মুগ্ধ হয়ে আমি সসম্মানে নিজে তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে মা অচলার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আর সে কিনা এমনি ভাবেই তার প্রতিদান দিলে। সুরেশ বাবু, কর্তব্য সবার ওপর রেখে আপনি বন্ধুর কাজ করেছেন, আমিও সেই কর্তব্যকে সামনে রেখে পিতার কাজ করব। কিন্তু কিন্তু অচলার সঙ্গে মহিমের সম্পর্কটা যতদূর এগিয়েছে, তাতে বিনা প্রমাণে বাড়ির দরজা তার মুখের উপর বন্ধ করে দেওয়া, সেটা তো ভালো হবে না। তাই এইসব প্রমাণ করার ভারটাও দয়া করে আপনাকেই নিতে হবে। আরে মহিমের অবস্থার কথা তো দূরে থাক, কোন গ্রামে যে তার বাড়ি সেটা পর্যন্ত তো আমি জানি না। সুরেশ বাবু, আমাকে একটু 5 মিনিট সময় দিন, আমি এক্ষুনি। ওকে মা, তুমি চুপ করে দাঁড়িয়ে কেন? আরে সুরেশ বাবু আমাদের পরম বন্ধু, যা কিছু জানবার ওর কাছ থেকে জেনে নাও, এতে আর কোনটা করবার কি আছে? মহিমের ব্যবহারে সত্যি আমি লজ্জিত। তার জন্য আপনার কোনো লজ্জার কারণ নেই। বলেন কি? তার এই পাষণ্ডের মতো ব্যবহারে আমি বন্ধু হয়ে যদি লজ্জা না পাই, তাহলে আর কে পাবে? সে আগাগোড়া যখনই আমার কাছে সমস্ত কিছু গোপন করেছিল, তখনই আমার বোঝা উচিত ছিল যে ভেতরে কোথাও কোথাও একটা বড় রকমের গলদ আছে। আমাদের সমাজের লোকদের আপনি পছন্দ করেন না বলেই বোধ করি উনি আপনার কাছে কোনো কথা তোলেননি। পছন্দ না করার খবরটা আশা করি মহিমের কাছে শুনেছেন। হ্যাঁ, উনি একদিন বলেছিলেন। দেখুন, আপনাদের প্রতি আমার বিদ্বেষ আছে কি নেই সে আলোচনা মহিম করে করুক, কিন্তু তার প্রতি যে আমার বিন্দুমাত্র বিদ্বেষ নেই এ কথাটা আপনি বিশ্বাস করতে পারেন। আমি তার সাংসারিক প্রসঙ্গ তুলতে এখানে কখনোই আসতাম না যদি না সে সেদিন সত্য কথাটা আমার কাছে অস্বীকার করত। তিনি তো কখনো মিথ্যা বলেন না। এখানে নিজেকে আবদ্ধ করে স্পষ্ট অস্বীকার করাটাকে আমি সত্যবাদিতা বলতে পারি। আবদ্ধ তিনি নিজেকে কোথাও করেননি। কিন্তু আপনার বাবা তো তাই বললেন। দেখুন, আজ আমি আমার বন্ধুকে বাঁচাবার সংকল্প নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু এখন দেখছি যে তাকে বাঁচানোর চেয়ে আপনাকে বাঁচানো আমার ঢের বেশি কর্তব্য, কারণ তার বিপদ ইচ্ছাকৃত আর আপনি ঝাঁপ দিচ্ছেন অন্ধকারে। এইমাত্র আপনার বাবা যখন আমাকেই প্রমাণ করার ভার দিলেন, তখন ভেবেছিলাম যে বন্ধুর বিরুদ্ধে ভার আমি নেব না, কিন্তু এখন দেখছি না নিলে অন্যায় হবে। তিনি শুনলে কি দুঃখিত হবেন না? উপায় নেই। আপনি নিজে কেন এত কষ্ট করবেন? বাবা কি বলুন না, তার নিজের কোনো বিশ্বাসী লোক দিয়ে খবরটা জেনে নিন। 24 পরগনা রাজপুর গ্রাম তো বেশি দূর নয়। গ্রামের নামটা জানেন দেখছি, আর কিছু জানেন? হ্যাঁ, রাজপুরের উত্তরপাড়ায় একখানি মেটে বাড়ি, ভেতরে কোটি 3 ঘর, কিছু সম্পত্তি, তাতে দুঃখে কষ্টে দিন চলে যায়। আপনি তো তাহলে সবই জানেন। এইটুকুই জানি, আর আপনিও তো জানেন তিনি কখনো মিথ্যে বলেন না। সমস্তই যখন জানেন, তখন আমার পক্ষে আপনাদের সতর্ক করতে আসাটা নিতান্ত বাহুল্য। আমি কিছু কিছু জানি বটে, তবে আমাকে জানাতে তো আপনি আসেননি। যাকে জানাতে এসেছিলেন তিনি এখনো কিছু জানেন না। যদি বলেন আমি যতটুকু জানি বাবাকে জানাতে পারি। সে আপনার ইচ্ছে, কিন্তু মহিমকে সবকিছু জানিয়ে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। তার কি কিছু দরকার নেই, তাকে জোচ্চোর মিথ্যেবাদী কোনো কিছু বলতেই তো বাকি রাখিনি। আমি বলি কি, তিনি শুনলে যখন ব্যথা পাবেন, কাজ কি তাকে সব কথা শুনিয়ে। কোনো কারণেই মহিম এতটুকু ব্যথা না পায়, এই আপনার একমাত্র চেষ্টা, তাই না? বেশ, কোনো কথাই তাকে বলবো না, যদি আপনি আমাকে মাফ করেন।
কি ভীষণ অন্যায় বলুন তো। না, অন্যায় আমি করিনি, বরং শত সহস্র অপরাধের মধ্যে যদি কোনো ঠিক কাজ করে থাকি তো সে এই। অমন কথা বলবেন না, যাকে দুবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তাও শুনেছেন? আপনার মতো বন্ধু তার আর কে আছে বলুন? না, আপনি ছাড়া আর কেউ নেই। আর সেই সুবাদে আমরা দুজন। হ্যাঁ, বন্ধু। নমস্কার। মহিমের সঙ্গে আবার কোনোদিন আসতেও পারি। সঙ্গে যে আসতে হবে তো কোনো মানে নেই। ঠিক বলছেন? ঠিক বলছি। চলে যা, আমি হেঁটে চলে যাবো। আমার পাত্রের কি হলো সুরেশ, পাওয়া গেল? না মহিম, ভেবে দেখলাম ও ঘটকালি করা আমার পোষাবে না। পেলে না বলো? খোঁজেনি, কিন্তু এর মধ্যে নিশ্চয়ই কেদারবাবুর বাড়ি আর যাওনি? না। আমার জন্যই তো। আচ্ছা, সে প্রতিশ্রুতি থেকে আমি তোমাকে অব্যাহতি দিলাম। যাবো না এমন প্রতিজ্ঞা করেছি বলে তো মনে হয় না, তবে দেশে গেছিলাম তাই। তবু আমার তরফ থেকে যদি কোনো বাধা থেকে থাকে সে আমি তুলে নিলাম। তুমি স্বচ্ছন্দে সেখানে যখন খুশি যেতে পারো। এটা তোমার অনুগ্রহ না নিগ্রহ সুরেশ? কোনটা তোমার মনে হয়? চিরকাল যা মনে হয়েছে। আমার খাম খেয়াল, এই তো? তা বেশ, তোমার যা ইচ্ছে তুমি মনে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কাল তোমাকে সেখানে একবার যেতে হবে। কাল আমার দেশে যেতে হবে? না মহিম, আমার অপরাধ বাড়িও না, তিনি হয়তো তোমার পথে বসে আছেন। কে আমার পথ চেয়ে বসে আছে? কেন, কেদারবাবুর মেয়ে? না সুরেশ, আমি হার মানছি। তোমার আজকের মেজাজ বাস্তবিক আমার বুদ্ধির অগম্য। ব্রাহ্ম মেয়ে পথ চেয়ে বসে আছে, এই কথা তোমার মুখে? তোমার আজ হয়েছে কি বলো দেখি? আচ্ছা, আমি নিজে গিয়ে তোমার কথা বলে আসতে পারি? আসুন আসুন সুরেশ বাবু, আসুন। কেদারবাবু, আজ আর শুধু অতিথির মুখ দেখে ফিরছি নে, কিছু টাকার মুখও দেখাতে হবে। আর শুন বিকাশ বাবু, হ্যাঁ? আজকে আপনি আমাকে মাফ করুন। আপনি বরং 2-1 দিন পরে আসবেন। 2-1 দিন পরে মানে তো আপনি সময় পেলে আমাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবেন। আর সুদের টাকাটা না নিয়ে নড়ছি নে। কিন্তু সুদের টাকাটা দেবার মতো তো আমার। আপনার পাওনা কত? সে অনেক, সে উনি দিতেও পারবেন না, আর আমিও তা চাইছি না। আমি খালি ওই সুদের 750 টাকা পেলেই সন্তুষ্ট। ধন্যবাদ ধন্যবাদ। দেখুন দেখি, এর জন্য উনি আবার লজ্জা। হ্যাঁ, আসুন কেদারবাবু। এই যে রসিদটা একটু নিয়ে আসুন। সুপ্রভাত, আসুন আসুন। দেখুন, মহিমকে এত করে বললাম আপনার সঙ্গে দেখা করে যেতে, কিন্তু সে কোনো কথাই শুনলো না, বাড়ি চলে গেল। যাওয়ার বোধ করি খুব বেশি দরকার ছিল। এমনই কি দরকার থাকতে পারে যে আপনার সঙ্গে 2 মিনিটের জন্য দেখা করে যেতে পারে না? আমি তো মরে গেলেও এমন করে চলে যেতে পারতাম না। আপনার এখনো কেউ হয়নি বলেই এ কথা বলছেন, হলে কিন্তু ওর মতনই অবহেলা করে চলে যাবে। কখনো না, আপনি আমাকে চেনেন না বলেই এমন কথা বলতে পারলেন। বেশ তো, এখন থেকে তো চিনতেও পারবো, আর কেউ হলে জানতেও পারবো। কি বলেন? নিশ্চয়ই, 100 বার। আপনি বলছেন হলে জানতে পারবেন, আর আমি বলছি আপনাকে না জানিয়ে, আপনার মতামত না নিয়ে এসব কখনো হবেই না। আপনাকে যাচাই করার শুভ দিন না আসা পর্যন্ত আমি কিন্তু আপনার বন্ধুকে দোষী করতে পারবো না সুরেশবাবু। সে আপনার ইচ্ছে, কিন্তু আজ সকালে কেন ছুটে এসেছি জানেন? কাল সারা রাত ঘুমোতে পারিনি, আর আজও পারবো না যদি না আমার সব অপরাধ আপনার কাছে স্বীকার করি। আপনি নিশ্চয়ই জানেন যে আমি ব্রাহ্মদের 2 চোখে দেখতে পারেন না। কিন্তু এই কথাটাও ভুলবেন না
যে তখন আমি আপনাকে চিনতাম না। তাই মহিমকে অনুরোধ করি সে যেন একটা মাস এখানে না আসে। কেন জানেন? না, তবে বোধহয় আপনি ভেবেছিলেন পুরুষ মানুষের ভুল তো 1 মাসই যথেষ্ট, তাই না? আমি চিরকালই এরকম নির্বোধ, হয়তো এমনি একটা কিছু ভেবেছিলাম। কিন্তু এছাড়া আরো একটা সাংঘাতিক ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে আমার ছিল। আমি ঠিক করেছিলাম 1 মাসের মধ্যে অন্য কোথাও পাত্রী স্থির করে মহিমের বিয়ে দিয়ে দেব। তারপর আর ভয় নেই, সে পাপ সংকল্প আমি ত্যাগ করেছি। তাই তো মহিমকে অত করে বললাম আপনার সঙ্গে একটিবার যেন দেখা করে যায়। এতদিন সে আমার অনুরোধ রেখেছিল, কিন্তু কিন্তু কাল সে রাখলো না, চলে গেল। যাবার কোনো কারণ দেখিয়েছিলেন? দরকার আছে এই মাত্র। একটা চিঠি লিখে তো আপনাকে জানিয়ে যেতে পারতো। না, চিঠি তিনি লেখেন না। কি প্রয়োজন তাও কখনো কাউকে বলে না। তার সুখ দুঃখ ভালো মন্দ সমস্তটাই তার একার। স্বার্থপর, দিনের পর দিন উপোস করেছে, আর আমার প্রতিদিনের খাওয়া পড়া তীর্থ করে দিয়েছে, কিন্তু কোনোদিন আমার মুখ চেয়েও আমার হাত থেকে কিছু নেয়নি। তাই তো ভয় হয়, যে পাষাণকে নিয়ে আমি কোনোদিন সুখ পাইনি, তাকে নিয়ে আপনি কি কোনোদিন সুখী হতে পারবেন? সত্যি আশ্চর্য লাগে যখন ভাবি যে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল কি করে। আজও তো সে বন্ধুত্ব তেমনি অটুট আছে সুরেশবাবু। না 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 মা অচলা, ও সুরেশবাবু ঠিক কথাই বলেছেন। আমি ভাবছি লোকটা সুরেশের মতো ছেলের সঙ্গে কি করে এত বন্ধুত্ব করেছিল, আর কি করেই বা সেই বন্ধুত্ব এতদিন বজায় রেখেছিল। যে মানুষ এটা পারে, সে আমাদের মতন দুটি ভালো মানুষ প্রাণীকে যে ভুলিয়ে রাখবে, সেটার বেশি কথা কি। উফ, কি সাংঘাতিক। যাই, আমি আবার জামা ও তোমারও তো এখনো স্নান আহার হয়নি সুরেশবাবু? আগে আমার আহার একটু বেলাতেই হয়। না না, তা হোক, আজকে তুমি স্নান আহারটা এখানে সেরে যাও। মা অচলা, তুমি সুরেশবাবু সব ব্যবস্থা করে দাও। আপনি কখনোই তো ব্রাহ্মবাড়িতে খান না। না, তা খাই নে, তবে আপনি দিলে নিশ্চয়ই খাবো। ভাবছেন আমি তামাশা করছি? সত্যি ভেবেছিলাম আপনি ঠাট্টা করছেন। কাল পর্যন্ত যাদের ছায়া মারাতে আপনার ঘৃণার অবধি ছিল না, আজ তাদেরই একজনের ছোঁয়া খেতে কি করে আপনার প্রবৃত্তি হবে? তবে এতক্ষণ পরে কি এই ভেবে পেলেন যে আপনার হাতে খেতে আমার ঘৃণা হবে? এই ভাবাই তো স্বাভাবিক। আপনার মতো উচ্চশিক্ষিত ভদ্রলোকের চিরদিনের বদ্ধমূল সংস্কার হঠাৎ একদিন অকারণে ভেসে যাবে, এইটাই কি ভাবতে পারা সহজ? না, সহজ নয়। কিন্তু অকারণে ভেসে যাচ্ছে তাই বা ভাবছেন কেন? কারণ থাকতেও তো পারে। একটা দিনের কথা বলছিলেন, কিন্তু জানেন একদিনের ভূমিকম্পে অর্ধেক দুনিয়াটা পাতালের মধ্যে ডুবে যেতে পারে। জানো অচলা, দিন ঘন্টা মিনিট দিয়ে মহিমকে মাপা যায়, কিন্তু সুরেশকে যায় না। সে স্থান কালের অতীত। তুমি ভূমিকম্প দেখেছ? আমি আপনার স্নানের ব্যবস্থা। চলো, একটিবার ভূমিকম্পের এই প্রচন্ড স্পন্দন নিজের দুটি হাত দিয়ে অনুভব করে দেখো। কি ভীষণ তাণ্ডব চলেছে এই বুকের ভেতরটা। বলতে পারো অচলা, পৃথিবীতে কোন জাত, কোন ধর্ম, কোন মতামত আছে যাই বিপ্লবের মধ্যে পড়ে ডুবে রসাতলে তলে তলিয়ে যায়। বিহারি বেটা যে কোথায় থাকে, বেলা 12টা বাজতে চললো, তার টিকিটি পর্যন্ত দেখবার উপায় নেই। আমার একটু দে। ও কি মা, তুমি অমন করে দাঁড়িয়ে যে, অসুস্থ বোধ করছো? না বাবা, তবে যাও, সুরেশবাবুর স্নান আহারের ব্যবস্থা। এখানে খাওয়ার হয়তো ওর আপত্তি আছে। আপত্তি কেন? আপত্তি কেন? আমি তো একদিনের মধ্যে ওকে আমার নিজের ঘরের ছেলে বলে মনে করি। আজকে ওকে পিড়াপিড়ি করে। হ্যাঁ হ্যাঁ, সুরেশবাবু, তোমার মুখখানি যে একেবারে কালিবর্ণ হয়ে গেছে বাবা। চলো চলো, দেরি হয়ে গেছে, স্নান করে নেবে, চলো। তাই তো, চল।
কি রকম গরমটা পড়েছে একবার দেখেছো সুরেশ? আমার এতটা বয়সে কলকাতা কোথায় কালেও এরকম গরম দেখিনি। তা যাই হোক, একটু ঘুমটুম হয়েছিল তো? আগে না, দুপুরে আমি ঘুমোতে পারিনি। আর পারা উচিত নয়, বিশেষ স্বাস্থ্যহানি হয়। যাই হোক, তবে একটু বিশ্রাম তো হলো। আমি কি ভাবছি জানো সুরেশ, আর গড়িমসিতে কাজ নেই। সব কথা স্পষ্ট করে মহিমকে জানিয়ে একটা চিঠি লিখে দিই, কি বলো? না 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 সুরেশ, কঠোর কর্তব্য কি করে পালন করতে হয় তুমি শিখিয়েছো, আর তো এখন পিছলে চলবে না বাবা। কিন্তু আপনার কন্যারও তো এই সম্বন্ধে মতামত নেওয়া যায়। হ্যাঁ নিশ্চয়ই চাইবই কি। তিনি কি স্পষ্ট করে চিঠি লিখে দিতেই বলেন? হ্যাঁ হ্যাঁ, একরকম তাই। কিন্তু বাবা সুরেশ, একটা সম্বন্ধ যেমন তোমার হতে ভাঙলো, তেমনি আর একটা যে তোমাকেই গড়ে তুলতে হবে। বাবা, তোমাকে চা দেবো না কোকো? না, আমাকে কোকোই দিও। কই সুরেশ, আগে? তুমি তো কিছু বললে না? আমাকে চাই দেবেন। আচ্ছা চল। দেখো সুরেশ, আমার এই মাটির জন্যই এত বুড়ো বয়সে যে ঋণগ্রস্ত হয়ে পড়েছি, সেটা তো কত বন্ধু বান্ধবের কাছে আমি গোপন রাখতে পেরেছি, কিন্তু কই বাবা তোমার কাছে তো পারলাম না। আপনার ঋণ কত? 1000 টাকা। কিন্তু ব্যবসাটা বজায় থাকলে এটা আমার একটা ঋণ নাকি? জানো সুরেশ, আমার উপরে ভগবানের একটা আশ্চর্য কৃপা দেখেছি, তিনি কখনো আমাকে অপ্রস্তুত হতে দেন না। এই তো মহিমকে কথাটা বলি বলি করেও এতদিনে বলা হয়ে ওঠেনি। কেন যে ভগবান বারবার আমার মুখ চেপে ধরেছেন, আজ সেটা বোঝা গেল। আপনার টাকাটা প্রয়োজন কত? প্রয়োজন তো আমার নয় বাবা, প্রয়োজনটা তো তোমাদের। এর মানেটা বোঝা তো খুব শক্ত নয়। বাড়িটা তো আর আমি সঙ্গে করে নিয়ে যাব না, গেলে তোমাদেরই যাবে আর থাকলে তোমাদেরই থাকবে। সেদিনের বায়োস্কোপটা তেমন ভালো ছিল না সুরেশ, আজকে তো মনে হয় বেশ ভালোই হবে। কি বলো বাবাজি? এই যে মহিম, এসো। খবর সব ভালো? আগে হ্যাঁ। বাঁচা গেল, বেটার এতক্ষণে খেয়াল হয়েছে। দে আমায় দে। কইমা, তুমি চা নিলে না? না বাবা, বড় গরম পড়েছে। তা মহিম চা খাবে না? এত গরমে তোমার চা খেয়ে কাজ নেই। তাছাড়া এই বেলা তো তোমার চা সহ্য হয় না, একটু সবুর করো। লাইম জুস দিয়ে তোমার জন্য শরবত তৈরি করে আনছি। বায়োস্কোপ আরম্ভ হতে কিন্তু আর দেরি নেই। আমি যাব না বাবা। যাবে না? সে কি কথা? না বাবা, আজ তোমরাই যাও, আমার ভালো লাগছে না। তোমার কি কোনো অসুখ করেছে? না বাবা, অসুখ করবে কেন, আমি ভালোই আছি। চলুন কেদার বাবু, আমরাই যাই। ওর বাড়িতে কোনো রকম আবশ্যক থাকতে পারে। বাড়িতে কাজ আছে তোমার? না বলছি চলো আসবে মেয়ে। আপনার সপ্তাহটি জবরদস্তি, আমার আর সময় নেই। অনুমতি করেন তো। মহিম, তোমার কি কোনো আবশ্যক আছে? না। তাহলে আমরা আজকে একটু ব্যস্ত আছি, তুমি আর একদিন এলে না হয়। জি আজ্ঞে। কিন্তু আসার কি বিশেষ প্রয়োজন আছে? না, আমার নিজের কোনো প্রয়োজন নেই, তবে তুমি যদি দরকার বোধ করো এসো, দু একটা বিষয় আলোচনা করা যাবে। জি আজ্ঞে। চলো রেশ, যাওয়া যাক। চলো।
বাবু, কসাই বন্ধুর হাতে আমাকে জবাই করার জন্য রেখে গেলে, যে তোমার উপর এত বড় অন্যায় করলে তার হাতে তুমি আমাকে রেখে যাচ্ছ কি বলে? আমার আর লজ্জা করার সময় নেই, আমি আর ভাবতে পারিনি। এরপর যা হয় তুমি করো। যদু, বলো। এবারে যে বাড়ি ঘরগুলো মেরামত করে ফেলতে হয়। কিচ্ছু করতে হবে না, বাকি দিন কটা আমার এমনিতেই কেটে যাবে। আহা, এখন তো তুমি একা নাও, আমিও যে বসবাস করছি। সে তোমার মর্জি। বাহ, এই তো দিব্যি পড়াশোনা করছিস সব। হ্যাঁ, এবারে আমি কিন্তু নিজে পরীক্ষা নেব। প্রায় দিতে হবে কিন্তু। কি প্রাইজ নেবে? বড় একটা ফুটবল। হ্যাঁ, শুধু স্কুল করলে কি হবে মহিম বাবু? ওদিকে হাসপাতালটাতে যাওয়ার দাখিল। হবে, সব হবে। হাসপাতাল হবে, রাস্তাঘাট হবে, সব হবে। একদিন ভেবেছিলাম মেয়েকে নিয়ে বিলেত যাব, তাকে বাকিংহাম প্যালেস দেখাবো, পারিনি। তবে আজ আমি নিঃসংশয় যে তুমি সে স্বাদ অপূর্ণ রাখবে না। ও মহিম, বসো। তারপর এখন করছো কি? তোমাদের আইন পরীক্ষার খবর বেরোতে তো এখন 1 মাসের উপর দেরি। আগে হ্যাঁ, তা কিছুদিন প্র্যাকটিস করে হাতে কিছু টাকা না জমিয়ে তার অন্যদিকে মন দিতে পারবে না। কি বলো সুরেশ? মহিমের সাংসারিক অবস্থা তো ভালো নয়। প্র্যাকটিস করলেই যে হাতে টাকা জমবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। না, তা নেই অবশ্য, কিন্তু তবুও চেষ্টা করাটাই আমাদের ধর্ম। চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই, জানো তো? শাস্ত্রকারেরা বলেছেন পুরুষ সিংহ। তোমাকে সেই পুরুষ সিংহ হতে হবে, কৃতি হতে হবে। তারপর তুমি সংসার ধর্ম করো, যা ইচ্ছে করো, দোষের নয়। তা না হলে যে মহাপাপ হবে। কি বলো সুরেশ? আপনার উপদেশ আমি মনে রাখবো। আজ তাহলে আসি। না, আরো কথা আছে, বসো। তোমরা দুজন একটু ঘরে গিয়ে বসো তো, মহিমের সঙ্গে আমার কথা আছে। আমি থাকি বাবা। মহিম, আমি বন্ধুর মতো তোমাকে উপদেশ দিচ্ছি। এখন হঠাৎ কোনো দায়িত্ব ঘাড়ে নিয়ে নিজেকে অকর্মণ্য করে তুলো না। উন্নতি করো, কৃতি হও, তারপর দায়িত্ব নেবার অনেক অবকাশ তুমি পাবে। আপনার আদেশ আমার শিরোধার্য। তবে ইংরেজদের একটা প্রথা আছে, এরকম অবস্থায় তারা পরস্পরের জন্য অপেক্ষা করে থাকে। তা আপনারও কি সেই অভিপ্রায়? দেখো মহিম, তোমার কাছে হলফ নিতে আমি তোমাকে এখানে ডাকিনি। যে ব্যবহারটা তুমি আমাদের সঙ্গে করেছো তাতে অন্য কোনো পিতা হলে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যেত। নিতান্ত আমি শান্তিপ্রিয় মানুষ, তাই মিষ্টি কথায় তোমাকে আমাদের মনোভাবটা জানিয়েছিলাম। আমি কি ব্যবহার করেছি যার জন্য অন্যত্র কি কাণ্ড হতে পারত সে প্রশ্ন আপনাকে আমি করতে চাই না। শুধু আপনার কন্যা নিজের মুখ থেকে একবার শুনতে চাই তারও এই অভিপ্রায় কিনা। কেমন? এই তো তোমার মনের কথা নিভৃতে জানবার কোনো অবকাশ আমি পেলাম না, তার জন্য মাপ চাইছি। সেদিন ঝোঁকে মাথায় যে কাজ করে ফেলেছিলে
তার জন্য কোনো জবাবদিহি করতে হবে না। শুধু একবার বলো, এই আংটিটা ফিরে চাও কিনা? আমাকে মাফ করতে হবে কেদার বাবু, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো কেন না। কেন কেন কি হয়েছে শুনে? না 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 না, আমার এই ভুল আমার জন্য। আমার এক অন্তরঙ্গ শরীর আজ প্লেগে মরতে বসেছে, আর আমি কিনা এখানে বসে বৃথা সময় নষ্ট করছি। বলো কি প্লেগ? হ্যাঁ। তুমি কি সেখানে যাবে নাকি? নিশ্চয়ই, অনেক আগেই আমার সেখানে যাওয়া উচিত ছিল। আহা হা, আপনি প্লেগ যে তিনি কি তোমার বিশেষ কোনো আত্মীয়? আত্মীয়? আত্মীয়ের অনেক বড় বন্ধু। মহিম, আমাদের নিশীথের কাল রাত্রির থেকে প্লেগ হয়েছে, বাঁচে সে আশা নেই। যাবে নাকি দেখতে? কোন নিশীথ? বলো কি মহিম, এরই মধ্যে নিশীথকে ভুলে গেলে? নিশীথ? তা মনে পড়বে কেন, প্লেগ কিনা। তিনি কি ভবানীপুর থেকে আসতেন? হ্যাঁ, নিশীথ তো আর আমাদের 2-4 জন ছিল না মহিম। বলি যাবে কি? আমি ডাক্তার, আমাকে তো যেতেই হবে। আর বন্ধুত্ব যদি একান্ত ভুলে গিয়ে না থাকো, তো তুমি আমার সঙ্গে যেতে পারো। আপনি ডাক্তার, আপনার তো যাওয়াই উচিত। কিন্তু ওর ওকালতি কেতাবের মধ্যে তো প্লেগের চিকিৎসা লেখা নেই। উনি যাবেন কি জন্য শুনি? আমি সেখানে ডাক্তারি করতে যাচ্ছি না, তার ডাক্তারের অভাব নেই। আমি যাচ্ছি বন্ধুর সেবা করতে। বন্ধুত্বটা আমার নিজের প্রাণের চেয়ে ঢের বেশি বড় মনে করি। সকলেই যে আপনার মতো মহৎ হবে এমন তো কোনো কথা নেই। ওর অত বড় বন্ধুত্ব জ্ঞান যদি না থাকে, তাতে আমি লজ্জার মনে করি না। ওখানে ওর যাওয়া হবে না। প্রাণের ভয় আমি করি না। ওই নেমখারাম থেকে জিজ্ঞাসা করে দেখো না যে দুবার আমি ওকে মরতে মরতে বাঁচিয়েছি কিনা। নেমখারাম উনি? তাই বটে, এক সময় যাকে বাঁচানো যায় না। বাবা, 3 রাত এত পীড়ন আমি সহ্য করতে পারিনি, যা একেবারে অসম্ভব, যা প্রাণ থাকতে স্বীকার করবার জন্যই। তাই নিয়ে সব সময় তোমরা আমাকে পিচ্ছ। ও ভালো মানুষের ঝি ওই কলসি মাছের টক দিবি, চিতল মাছের ঝাল দিব দিব মল বলো আমার ঘরে চল। অপমান করনি চিরুনি তোরে খড়কে দূরে শাড়ি দিব, খোপায় চিরুনি গো। তোর সোনা মুখে মিঠি মিঠি হাসি দেখলে পরে। তুমি নবাবের মতো হাত পা গুটিয়ে বসে থাকবে, আর আমি বুঝি খেতে খেতে মরবো? নাও ধরো ধরো, ওঠো 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 ওঠো। তোমার এক কথা দিদি, বাড়িতে কত গন্ডা গাছ দাসী, দিদিমণির কি ঝেঁটা হাতে করা অভ্যেস আছে নাকি? তুই থাম তো মাগি, তুই কি তোর দিদিমণিকে আমার থেকে বেশি চিনিস নাকি যে সালিশি করতে এসেছিস? নাও তো ভাই, শেষ দিয়ে যাও, ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে দাও। যাও যাও। তুমি জাদুবিদ্যা জানো মৃণালদি? কেন বলো তো? নইলে বাড়ি পরিষ্কার করার জন্য আমি ঝাঁটা হাতে নিই? বারে, তুমি নেবে না তো কি তোমার বাড়ি পরিষ্কার করার জন্য কি ওপাড়ার প্রদীপ এসে আসবে? না না, কথা কে সময় নষ্ট করো না। চা খাটান খাটাচ্ছ মৃণালদি, চা বাগানের কর্তারাও দেখলে বোধ করি লজ্জা পেত। খাটুনির কথা বলছিস ভাই শেষদি? যেদিন স্বামী পুত্র ঘর সংসার নিয়ে না খাওয়ার সময় পাবে না, শুধু সেই দিনই তো মেয়ে জন্মটা সার্থক হবে ভাই। সেই আশীর্বাদই করো দিদি, সেই আশীর্বাদই করো। আমার ছিচকাদনে মাগি, কথা কথা তো কাঁদিস কেন? কাঁদি কি সাদে দিদি, মায়েরই বলছি দিদি, তুমি না এসে পড়লে এ বাড়িতে একটা রাতে যে কিভাবে কাটতো তাই ভাবি। হঠাৎ আবার চলে যেও না যেন। আহা হা, তা যাবো কেন? রুগ্ন শাশুড়িকে ফেলে তোমাদের সংসার নিয়ে পড়ে থাকি আর কি। বলি, আমার সংসারে কোনো খবর রাখো তোমরা? না তো। সে কি, শেষদা আমার কথা তোমাকে কিছু বলেনি? ভারী আশ্চর্য লাগে, কেন যে উনি বলেননি। আচ্ছা, তোমার সঙ্গেই বুঝি ওর প্রথম বিয়ের কথা হয়? হ্যাঁ। হলো না কেন? হলে তো বেশ হতো। হবার নয় তাই হলো না। বাধা কি ছিল? ছেলেবেলায় যে ভালোবাসা হয়। এসব কি খুঁজে বেড়াচ্ছ শেষদি? তুমি কি মনে করো ছেলেবেলার সব ভালোবাসারই শেষ ফলেই না মানুষ বিয়ে দেবার মালিক? তাই বলছিলাম শেষদি, তুমি সেদিন স্বামী পেয়েছো, আর আমি 5 বছর স্বামীর সেবা করছি। আমার এই কথাটা শোনো ভাই,
স্বামীর এই দিকটা নিজের বুদ্ধির জোরে কোনোদিন আবিষ্কার করার চেষ্টা করো না। হ্যাঁ করো তো সেটা। অনেকদিন পরে তোর হাতে রান্নাকে ভারী ভালো লাগছে। আজ কি রাঁধছিস? খাওয়ার সময় দেখতে পাবে। মৃণালদি, আজ তোমার ছুটি। কিসের ভাই শেষদি? আজ আমি রান্না করব। ওরা কপাল, তুমি আবার রাঁধছি কি? বাহ, আমি বুঝি রাঁধতে জানি না? তা কি হয়? আমি থাকতে তুমি কেন ভাই ধোঁয়ার মধ্যে কষ্ট করতে যাবে? তাহলে রান্নার লোক থাকতে তুমিই বা কষ্ট করো কেন? ওরে মেয়ে, একে একে তুমি বুঝি আমার সব কেড়ে করে নিতে চাও? সবই তো নিয়েছো ভাই, দুদিন রেঁধে খাইয়ে যাবো তাও বুঝি সইছে না। এখন থেকে সতীনের হিংসে শুরু হলো? না, আজ আমি রান্না করব। বেশ, তাহলে এসো, কোথায় কি আছে দেখিয়ে দিই। মৃণাল যে কদিন আছে ওই রাঁধুক না। না, আজ আমি রান্না করব। তাদের এখানে মৃণাল দিদি এমন অবেলায় চুপ করে শুয়ে কেন? তাকে জিজ্ঞাসা করলেই পারছিস। করেছিলাম, শুধু বললেন খাবো না। খাবে চলো মৃণালদি। তুমি খেয়ে নাও ভাই শেষদি, আজ আমার শরীরটা ভালো নেই। কি হয়েছে? জ্বর? আজ উপোস করলে সেরে যাবে। আমি দোকানে মৃণালদি, চলো খাবে চলো। মায়েরই বলছি ভাই শেষদি, আমার খাবার জো নেই, বরং চলো না আমি তোমার খাবার কাছে গিয়ে বসছি। একজন অভুক্ত বন্ধুকে সামনে বসিয়ে রেখে খাবার শিক্ষা আমরা পাইনি মৃণালদি। আর বন্ধুর যদি খাবার উপায় না থাকে? কেন নয় শুনি? তোমার জ্বর হয়নি, হয়েছে রাগ। নিজে না খেয়ে আমাকেও শুকোবই। এই যদি তোমার ইচ্ছে হয়ে থাকে তো স্পষ্ট করে বলো, তোমার বিরক্ত করবো না। স্বামীর দিব্যি দিয়ে বলছি ভাই শেষদি, আমি এতটুকু রাগ করিনি। আমার খাবার উপায় নেই। তাহলে জ্বরটার কিছু নয়, ওটা তোমার ছল। কিন্তু গোড়াতেই যদি বলতে আমার ছোঁয়া তুমি ঘেন্নায় মুখে দিতে পারবে না, তাহলে আমি অন্যায় জিত করে তোমায় আমি কষ্ট দিতাম না। প্রণাম করে। কিছু না খেয়ে চললি? তুমি তো আমার শাশুড়িকে জানো শেষদা, এমনি করে খেয়ে গেলে আমার হাতে না খেয়ে বুড়ি প্রাণটা দেবে। শেষকালে কি বুড়ি মেরে খুনের দায় পড়বো? আসি শেষদা। আচ্ছা, আর মুখে তো সবার কি কোনোদিন যাবে না? মরলে যাবে, তার আগে নয়। শহরের লোক কারাগারে এসে বাস করার মতো বিড়ম্বনা বোধ করি সংসারে খুব কমই আছে না? নিজের কথা বলছো তো? বুঝতে পারি প্রথমটা তোমার নানা রকমের অসুবিধা হবে, কিন্তু মৃণালের সঙ্গে তোমার বনিবনা হবে না এ আমি ভাবতেও পারিনি। তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয় না। আমি যে পাড়া শুদ্ধ লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াই, এ খবরই বা শুনলে কোথায়? তোমার সারাদিন খাওয়া হয়নি, এখন থাকে সব কথা। মৃণালদি যে সারাদিন না খেয়ে বাড়ি চলে গেলে, কই তার সঙ্গে তো তোমার হেসে কথা বলতে পারিনি। এখন দেখছি এমনি অকস্মাৎ এসে পড়াটা উচিত হয়নি, কিন্তু কাণ্ডটা কি হচ্ছিল? ফার্স্ট ডিফারেন্স না এসে পর্যন্ত চলছে? কোনটা শুনলে আপনি বেশি খুশি হন? শেষেরটা তো? তবে তাই, অতিথিকে মনক্ষুণ্ণ করতে নেই। পাকা গৃহিণী সেই তো আসল কাজ। গৃহই নেই, তার আবার গৃহিণী। শেষদা মশাই গো, করছো কি? পরশু থেকে তোমার পথ চেয়েছি, তোমার মৃণালের চোখ দুটো খুয়ে গেল যে। যদু, আপনি ছাড়া আমাদের অসময়ের বন্ধু আর কেউ নেই। এরা আমাকে বন্ধ করে রেখেছে, কোথাও যেতে দেবে না। আমি মরে যাবো সুরেশবাবু, আপনার পায়ে পড়ি আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। যাকে ভালোবাসিনে তার ঘর করবার জন্য আমাকে এখানে রেখেছ। জানো মহিম, এনে ব্রাহ্ম মহিলা, নামে স্ত্রী হলেও এর প্রতি পাশবিক বল প্রয়োগে তোমার কোনো অধিকার নেই। পশু বল মানুষ বল কোনো জোরই আমি কারো উপর কোনোদিন খাটাইনি সুরেশ। বেশ তো, তুমি যদি থাকতে পারো আজকের দিনটা থেকে আমাকে সঙ্গে করে নিয়ে যাও না, আমি নিজে গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবো। তাতে গ্রামের লোকের কাছে অন্তত মুখটা বাঁচবে। কাল তোমার যাওয়া ঠিক তো? যাকে ভালোবাসো না তার ঘর করতে হবে, এত বড় অন্যায় উপদ্রব আমি স্বামী হলেও তোমার উপর করতে পারবো না। ভালোবাসার উপর তো জোর খাটে না অচলা।
না পারলে হয়তো দুঃখের কথা, কিন্তু লজ্জার কথা তো নয়। কেউ এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে, তবেই তোমার প্রাণ বাঁচবে। আমাকে বললে কি কোনো উপায় হতো না? তোমার প্রাণের দামটা কি শুধু তারাই বোঝেন? তুমিও তো আমাকে ভালোবাসো না। কে বলেছে এই কথা? আমি তো কখনো বলিনি তোমাকে। শুধু মুখের বলাই সব, আর সব মিথ্যে। দাগের মাথা মানুষের মুখ দিয়ে যা বেরিয়ে যায়, তা কি তুমি সত্যি বলে ধরে নিয়ে জোর খাটাতে চাও? তোমার মতো নিত্যির ওজনে কথা না বলতে পারলে তার মাথা পা দিয়ে ডুবিয়ে দিতে চাও। মনে করো না তোমার মতো সাবধানী লোকও মিথ্যেকে চিরকাল চাপা দিয়ে রাখতে পারে। কি বলছো অচলা? যাও, ও ঘরে টেবিলের পর গিয়ে দেখো। অচলা, কেন? বাড়িতে আগুন লেগেছে, শিগগির বেরিয়ে এসো। অচলা, অচলা, অচলা। সুরেশ, তুমি একটু দেখো একে, আমি ওর গয়নার বাক্সটা নিয়ে আসি। তুমি কোথায় যাবে? না না, আমি তোমাকে যেতে দেবো না। না, অচলা, তা হয় না। মহিম, মহিম, আপনি কোথায় যাচ্ছেন? মহিম কাছে। ও যাচ্ছে ওর জিনিস আনতে। আপনি কে? তোমার গয়নার বাক্স, সাবধানে রেখো। এরম যে ঘটবে এ আমি আগেই জানতাম। ব্রহ্মার ক্রোধ কি শুধু শুধু হয় বাবা? এত বড় একটা বামুনের ছেলে হয়ে শেষে একটা ব্রহ্মজ্ঞানীকে বিয়ে করলে, ছ্যা! কই আর কার উপরে তো ব্রহ্মার অকৃপা হলো না বাবা। তাই বলি কি, একটা প্রায়শ্চিত্ত করে ওটাকে ত্যাগ কর। থামুন, আপনাদের আমি অসম্মান করতে চাই না, কিন্তু যা নয় তা মুখে আনবেন না। যাকে ঘরে এনেছি তার পুণ্যের ফলে ঘর থাকে ভালোই, তা না হলে বারবার পুড়ে যাবে, সেও আমার সহ্য হবে। আপনারা আসুন। পালকি কেন? 9টার গাড়ি ধরতে পারলেই সুবিধে, বাড়িতে পৌঁছে স্নানাহার করতে পারবে। কাল থেকে তো কিছু খাওয়া হয়নি। আর তুমি? আমার যা হোক একটা উপায় হবে। তাহলে আমারও হবে। আমি যাব না। এখানে থাকবে কোথায়? গাছতলায়। সত্যি তো তা সম্ভব নয়। তাহলে তুমিও সঙ্গে চলো। তোমাকে এখানে একলা ফেলে রেখে আমি কিছুতেই যেতে পারবো না। আমাকে তুমি কোথায় যেতে বলো? কেন? বাবার ওখানে। না, তবে চলো, এখান থেকে আমরা পশ্চিমের কোনো শহরে গিয়ে উঠি। আমার গয়নাগুলো তো আছে, তা নিয়ে। তোমার গয়না আমি নিতে পারবো না অচলা। কেন পারবে না? পৃথিবীতে স্বামী কি কেবল তুমি একটি? দুঃসময় তারা নেন কি করে? স্ত্রীর গহনা থাকে কি জন্য? এত কষ্ট করে এগুলো বাঁচাতে গেলেই কেন? বিপদের দিনে যদি কোনো কাজে না আসে, তাহলে মিথ্যে বোঝা বয়ে পড়িয়ে কি হবে? এখনো তো আগুন চলছে, আমি টান মেরে ছুড়ে ফেলে দিই, নিশ্চিন্ত হয়ে চলে যাই। তোমার মনে দেওয়া আছে? এই ক্ষতি সইবার মতো সম্বল তোমার নেই অচলা। এই জিনিস জোর করে নেওয়া তো দূরের কথা, হাত পেতে নেবার সম্বলই বা তোমার কি আছে? থাক, তোমার সঙ্গে আর আমি তর্ক করতে চাই না। এতটুকু বিবেক বুদ্ধি যে এখনো তোমাতে বাকি আছে, আজ থেকে তাই আমার সান্ত্বনা। কিন্তু যেখানে যত দূরেই থাকি না কেন, একদিন না একদিন তোমাকে সব কথা বুঝতে হবে। মহিম, আগুন লাগার জন্য তুমি আমাকে সন্দেহ করনি তো? কাল থেকে এই ভয়ে আমার শান্তি নেই মহিম। তুমি ঝোঁকে বসে আজ যাই করো না কেন সুরেশ, সত্যিকারের ক্রাইম যাকে বলে তা তুমি আজও করতে পারো না বলে আমার বিশ্বাস। চলে ভাই, চল এসো। মারা গেছে? কবে? আজই। মৃণালদের স্বামী নাকি মারা গেছেন? হ্যাঁ, খবরটা ঘন্টাখানেক আগে পেলাম। তিনি যে নিউমোনিয়ায় ভুগছিলেন, এই খবরটা দেওয়াও আমাকে প্রয়োজন মনে করেন। এই বিপদে পড়ে যে মৃণাল আমার পথ ছেয়ে বসেছিল, আমি ওকে নিয়ে যা। কি ব্যাপার সুরেশ?
মহিম কেমন আছে? ভালোই আছে, এই কি অসুখটা কি? বিশেষ কিছু না, সর্দি জ্বর এই আর কি। আর সর্দি জ্বর হলে তো তার চিকিৎসা তুমি নিজেই করতে পারতে। দেখো সুরেশ, আমি ছেলে মানুষ নয়, এই দুজন ডাক্তার কেন? আর সাহেব ডাক্তারই বা কিসের জন্য? আপনি ভেতরে আসুন। কি বললে? আমি তো তোমার কখনো বলিনি। তারা এসে উদ্ধার করে নিয়ে গেলে তবে তোমার প্রাণ বাঁচবে। আমাকে বলতে কি কোনো উপায় হতো না? মা, কেমন লাগছে মা? উঠো না, উঠো না, একটু বিশ্রাম করো মা, ব্যস্ত হয় না। ঠিক আছে, আমি ভালো আছি। এই যে সৃষ্টি, এখানে বসে তো ভাই, বসে বসে বরফটা দাও। মৃণাল বিপদে পড়ে যা কিছু লিখতে পারে, কিন্তু তুমি তাকে ভুল করছো কেন? আজ একটু ছুটি না ভাই, আজ একাদশী, এই স্ত্রীর উপসী থাকতে নেই। যা, মাছ ভাত একটু মুখে দিস। ভয়ের আর কোনো কারণ নেই, ক্রাইসিস কেটে গিয়েছে। এখন ইম্পর্টেন্ট হচ্ছে নার্সিং, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। না, আজই জানি, আর তোমার চলা। আচ্ছা, আমাকে অমন করে বাঁচাতে গেলে কেন? সত্যি তো আমি দোষ করেছিলাম। বাস্তবিক অচলা, বড় দুঃখ ছাড়া কোনো বড় জিনিস লাভ করা যায় না। আমার রোগও একদিন সারবে, বাড়িও আবার হবে, কিন্তু এর থেকে যে অমূল্য বস্তু লাভ করলাম সে তুমি। আজকাল আমার মনে হয় তুমি ছাড়া আর বোধহয় একটা দিন আমার কাটবে না। মৃণা সুরেশ এরা আমার সেবা কিছু কম করেনি, কিন্তু কি জানি যখনই জ্ঞান হতো কেমন একটা অস্বস্তি বোধ করতাম। মনে হতো ওদের কত কষ্ট, কত অসুবিধা হচ্ছে, ওদের হৃদয় আর ঋণ আমি কেমন করে এই জীবনে সহ্য হব। কিন্তু ভগবানের হাতে বাঁধা এমনই সম্বন্ধ তোমার বিষয়ে কখনো মনে হয়নি এই সেবার জন্য আমাকে একদিন শোধ করতেই হবে। আমাকে বাঁচিয়ে তোলা যেন তোমার নিজেরই খরচ। কই আর কত ঠান্ডা করবে? দাও। মা অচলা, এই যে জব্বলপুর থেকে আমার বন্ধু চিঠির উত্তর দিয়েছেন, ওখানকার জল হাওয়া এখন খুব ভালো। তাহলে এইবার যাবার ব্যবস্থা করে ফেলো মা। আচ্ছা, সবই তো হলো, কিন্তু আমার যাওয়া হবে না। কেন? ডাক্তারের বারণ, এই কনভালেসিং স্টেজে তোমার কাছে থাকা আমার উচিত হবে না। কি তোমার কোনো উৎসাহ দেখছি না, যেতে ইচ্ছে করছে না? জব্বলপুর তো খুব ভালো জায়গা। তোমরা আমাকে যতটা সুস্থ মনে করছো অচলা, ততটা আমি এখনো হইনি। সেই জন্যই তো তোমার বেশি করে যাওয়া দরকার। কি জানি এরকম অবস্থায় নিজের উপর বা অন্য কারোর উপর নির্ভর করে আমার স্বর্গে যেতেও ভরসা হয় না। আমি বড় দুর্বল, বড় অসুস্থ, হয়তো আর বেশি দিন বাঁচবো না। তুমি যদি আমার সঙ্গে না থাকো। কি হলো? না হেসে উপায় কি? ঠাট্টাও বোঝো না তুমি। ডাক্তারের রায় আমি নাকচ করে দিয়েছি, আমি তোমার সঙ্গে যাবো।
বসো, আমি ওকে নামিয়ে নিয়ে আসছি। ওঠো, ওঠো। শুনুন, এই চাদরটা কিন্তু ভালো করে ঢেকে নিয়ে আসবেন। পুলিশ, সব প্যাসেঞ্জার উঠেছে তো? চলতে পারবি। কটা বাজে পুলিশ? 9টা। সুরেশ বাবু, কোথায় উনি? কোথায় তুলেছেন তাকে? চলো দেখাচ্ছি। দেখি লোকের কেমন করে ধুয়ে রেখেছি। তিনি কোথায় শুধু এই কথাটা আমাকে বলুন, আর যদি না বলেন আমি নিজেই খুঁজে এই ছেলে মানুষই হচ্ছে, দেখছো না গাড়ি ছেড়ে দিয়েছে। বন্ধ অবস্থায় ট্রেন থেকে ফেলে দিয়েছেন। আমি এই কাজ করতে পারি, এই কি তোমার বিশ্বাস? আপনি সব পারেন। ঘরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। আপনার দুটি পায়ে পড়ে দয়া করে আপনি বলুন কোথায়, কি করেছেন? মহিমে গাড়িতে নেই, সে ভালোই আছে। নেটপেক নিয়ে এলাহাবাদের পথে চলেছে। আর আমরা কোথায় যাচ্ছি? বোধ হয় শাশুড়ির নরকে। যে অধঃপথের পথ দেখে এত দূর টেনে গেছিল, ইচ্ছে করলেই তো তার মাঝখানে দাঁড়াবার জায়গা পাওয়া যাবে না। এখন শেষ পর্যন্ত যেতেই হবে। তুমি এমন ভাব দেখাচ্ছ যেন সর্বনাশ টাকা তোমারই হয়েছে, কিন্তু আমার পক্ষে তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানো? তোমার রূপ আছে, চোখের জল আছে, মেয়েদের যা কিছু অস্ত্রশস্ত্র তোমার তুলে প্রয়োজনের অতিরিক্ত সে সব কিছু আছে। তোমার কোনো পথেই বাধা পড়বে না। কিন্তু আমার পরিণামটা কল্পনা করতে পারো? জেলের পথ বন্ধ করতে নিজের হাতে আমাকে এখানে গুলি করতে হবে। তোমার পক্ষে এটা এমন কি অপরাধ অচলা? স্বামীর ভিটে দাঁড়িয়ে তার মুখের উপর বলেছিলে তাকে ভালোবাসো না, ভুলে গেছো সে কথা? যে লোক ঘরে আগুন জ্বালিয়ে তোমার স্বামীকে পুড়িয়ে মারতে চেয়েছিল বলে তোমার বিশ্বাস, তার সঙ্গে তুমি চলে আসতে চেয়েছিলে এবং এলেও তাই। স্মরণ হয়? তাকেই আবার গোপনে সঙ্গে আসবার জন্য সেধেছিলে, মনে পড়ে? তাই তাই আজ আমার এত সাহস। তার চেয়েও কি এটা বেশি অপরাধ? সুরেশবাবু থামবেন না, আরো বলুন। আমাকে একটু পায়ে মারিয়ে সংসারে যত কটু কথা, যত কুৎসিত ব্যঙ্গ বিদ্রুপ, যত অপমান করার আছে সব তোমার। দোষ আপনার নয়, দোষ আমার। কিন্তু আমার সমস্ত ব্যবহারের এমন কদর্থ হতে পারে কি আমি কল্পনাও করতে পারি না। লোকে তোমাকে এই অবস্থা দেখলে আশ্চর্য হয়ে যাবে। তুমি উঠে বসো, আমি আমার কামরায় যাচ্ছি। সকাল হলে যেখানে যেতে চাইবে আমি পাঠিয়ে দেবো। তার আগে ভয়ঙ্কর কিছু করবার চেষ্টা করো। দাঁড়িও না, চলো। হঠাৎ দেরিতে না বুঝি? যখন সকাল না হলে কোনো দিকেই যাবার উপায় নেই, তখন এই সময়টুকুর জন্য আর আমাকে অবিশ্বাস করো না। আমার দ্বারা তোমার আর কোনো অকল্যাণই হবে না, এ কথা আমি তোমার নাম করে শপথ করছি। আমার কথা কারোকে বোঝাবার নয়, আর আমি তা বোঝাতেও চাই না। যেখানে গেলে এখানকার আগুন আর আমাকে পোড়াতে পারবে না,
আমি সেই পথ ধরলাম। এটা উপস্থিত তোমার কাছে রইল। রাগ না করো তো, একটা কথা বলি দিদি, এই যাত্রা তোমাদের শুভ নয়। আমি বলি কি, বাড়ি ফিরে যাও। আমারও ফিরবার পথ নেই ভাই। কেন নেই শুনি? সুরেশবাবুকে ভালোবেসে বিয়ে করছে বুঝি? ওকে আমার শিউরে উঠলে যে। না, এমনি শীত করে উঠে। আচলা, আচলা মা, ভট্টাচার্য মশাই এসেছিলেন। তোমাদের স্বামী স্ত্রীর নামে যে তুলসী দিচ্ছিলেন, কাজটা শেষ হবে, তাই কাল তোমাকে একটু বেলা পর্যন্ত অভুক্ত থাকতে হবে মা। তুলসী দিলে তো সুরেশবাবুর জন্য, তবে উনি উপোস না করে দিদিকে করতে হবে কেন? এই দেখো, উনি আর তোমার দিদিটি কি আলাদা বেটি? সুরেশবাবু তোমার শরীরের অবস্থায় উপোস করতে পারবেন না, তাই তোমার দিদিকেই করতে হবে, শাস্ত্রে বিধি আছে। এতে কি তোমার কোনো আপত্তি আছে মা? মুখে বললে না, উনি কোথায় করবেন। আচ্ছা, তবে তাই হবে মা। জ্যাঠামশাই আসুন, ওই ঘরে আপনার শোবার ব্যবস্থা করে দিই। আমার জন্য ভাবতে হবে না মা, তুমি যাও, শুয়ে পড়বে, যাও যাও। আপনি শুয়ে পড়ুন না, আমি শুয়ে পড়ছি। আমি যাচ্ছি, কিন্তু তুমি শুয়ে পড়োগে দেখি, সুরেশবাবু আমাকে হয়তো অভিশাপ পাঠাবে। না না জ্যাঠামশাই, না, এতে লজ্জার কিচ্ছু নেই মা, তুমি যাও মা, যাও শুয়ে পড়ো। জ্যাঠামশাই যাও লক্ষ্মী, যাও শুয়ে পড়ো। সুরেশবাবু, তোমার গাড়ি তৈরি। তুমি কি রামবাবুদের বাড়িতে যাবে? আমি একবার মাজুলি যাচ্ছি, সেখানে প্লেগের ডাক্তার পাওয়া যাচ্ছে না, গ্রামগুলো সব শ্মশান হয়ে যাচ্ছে। না, সেখানে যাওয়া হবে না। আমার যাই কেন না হয়ে থাক, আমার জন্য আমি কাউকে মরতে দেবো না। মরতে আমি কেন যাবো অচলা? মরণ আমার হবে না। জ্যাঠামশাই জানিয়ে গেছেন বিনা পানির অসুখ, নিজের অসুখের কথা ভুলে গেল। ডাক্তার হিসেবে আপনার একটা কর্তব্য আছে। বেশ, চলো। অদৃষ্টের এত বড় পরিহাস যে কারো জীবনে ঘটতে পারে, যে আমি কল্পনাও করতে পারিনি। কি সুখে শান্তিতে না ছিলে, কিন্তু কোথা থেকে হঠাৎ উল্কার মতো এসে তোমার জীবনটাকে দুঃসহ করে তুললাম। আজকাল আমি কি ভাবি জানলাম অচলা? এতদিন যা ভেবে এসেছি ঠিক তার উল্টো। আগে ভাবতাম কি করে তোমাকে পাবো, এখন ভাবি কি করে তুমি মুক্তি পাবে। এসো মা, এসো। চিরায়স্মতি হও মা। দেখবে না সেই মাস্টারমশাই কত বড় গাড়ি। এই দেখো, পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি। সুরেশবাবু, ইনি হলেন গিয়ে বিলক্ষণ, এ আমার ছেলেবেলার। দেখুন অচলা মা, না না না, আমাকে ভুলে গেছে। একেবারে বাড়িতে লোকের সামনে মাকে আনা। অচলা, অচলা, অচলা,
কি হয়েছে মা? আপনি এমন সময় জ্যাঠামশাই? আমি তোমায় এখানে একবার নিয়ে যেতে এসেছি মা। কোথায়? না জ্যাঠামশাই, আমার কোথাও যাওয়া হবে না। চলো মা, আমি বলছি চলো, আমার সঙ্গে তুমি চলো মা। আচ্ছা চলো, এসো। কেমন আছো সুরেশ? ভালো না, চললাম। আমি জানতাম তুমি আসবে। এসো, আমার কাছে বসো। ডিগ্রিতে ভালো ডাক্তার ছিল, কোনো মতে। না মনিম না, টানাটানি করো না, মজুরি পোষাবে না। আমার কোয়াইটলি যেতে দাও। কিন্তু এখনো তো তোমার। হুঁশ আছে, কিন্তু মাঝে মাঝে ভুল হচ্ছে। আমার জীবনটা গরিব দুঃখের কোনোই কাজে লাগাতে পারলাম না, কিন্তু সম্পত্তিটা যেন তাদের কাজে আসে মহিম। তাই তোমাকে কষ্ট দিয়ে এত দূর টেনে এনেছি। নইলে মৃত্যুকালে ক্ষমা চেয়ে কাব্য করবার প্রবৃত্তি আমার নেই। সে আমি বিশ্বাসও করি না, ভালোবাসি না। একটা বিল করেছি মহিম, অচলাকে কিছুই দিইনি, আর তাকে অপমান করতে আমার হাত উঠল না। তবে তুমি যদি দরকার মনে করো তো। এর মধ্যে আবার আমাকে কেন জড়াচ্ছ সুরেশ? ঠিক এই জন্য যে তোমাকে জড়ানো যায় না। একটা জিনিসের জন্য বড় দুঃখ হয় মহিম। অচলা যে তোমাকে কত ভালোবাসতো তা আমিও বুঝিনি, তুমিও বোঝনি, সে নিজেও তা বোঝেনি। এমন সুন্দর জিনিসটাকে আমি মাটি করে দিলাম। আমার একটা শেষ অনুরোধ রাখবে সুরেশ? বলো। তুমি ভগবানকে কোনোদিন ভাবনি, তার কথা যদি। আমার ভালো লাগে না মহিম, আমার ভালো লাগে না। আমার সুরেশ, সুরেশ, মা, এ কথা বলতে বুক আমার কেটে যাচ্ছে মা, কিন্তু স্ত্রীর শেষ কর্তব্যটুকু তোমাকে তো করতেই হবে। তোমাকে মা ওর মুখাগ্নির আবশ্যক হয়তো আমি করতে পারি। হিন্দু ধর্মে এর যদি সত্যকার কোনো ফল থাকে তা আমি ব্যক্ত করতে চাইনি। আমি ওর স্ত্রী নই। তুমি সুরেশের স্ত্রী নও? না, উনি আমার স্বামী হন। তবে চলুন আমরা এই বরং। না মশাই না, আমি আর এর মধ্যে নেই। চল। আপনি কি এখনই চললেন? হ্যাঁ, আমাকে পরের ট্রেনে কাশি যেতে হবে, এখনই না বেরোলে সময় পৌঁছতে পারবে না। আমি বিদেশি লোক, এখানে কিছুই জানি না, দয়া করে এর যদি একটা যাওয়ার ব্যবস্থা করে দেন। দয়া? আপনি কি খেপেছেন? এই জলদি চালা।
কি করবে? আমি তো কিচ্ছু ভেবে পাচ্ছি না। তুমি যা বলবে আমি তাই করবো। আমি কি বলবো অচলা? আর তুমি এ কথা শুনতে বাধ্য হবে কিসের জন্য? তোমাকে হারিয়ে পর্যন্ত ভগবানকে কত জানিয়েছি, হে ঈশ্বর আমাকে না। তিনিও শুনলেন না, তুমিও শুনতে চাও না। আমি কি করব? এখানে কেউ আসতে চাইবে না। সামনে একটা হাট আছে, এটুকু পথ যদি তুমি হেঁটে চলো। এখন আর থাক অচলা, কেন? তুমি বড় দুর্বল। না, আর আমি দুর্বল নই। তোমার হাত ধরে তুমি যত দূর যেতে বলো আমি যাব। আমাকে কি এখানেই থাকতে হবে? শুনেছি বিলেতে আমার মতো হতভাগিনীদের জন্য আশ্রম আছে। আমি চলি।